নমস্কার, শ্রমিক কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, ভারতবর্ষের মধ্যে বিভিন্ন স্টিলের সেক্টর রয়েছে, কিছু প্রাইভেটাইজ রয়েছে, কিছু সরকারি রয়েছে, যেগুলো কেন্দ্রীয়। এবার যেগুলো কেন্দ্রীয় সংস্থা, যেগুলো স্টিল মিনিস্ট্রি দ্বারা রেগুলেট করা হয়, সেগুলোর মধ্যে টোটাল কিন্তু এখন অব্দি আমাদের কাছে যা রিপোর্ট রয়েছে তার মধ্যে কিন্তু ছটা রয়েছে মেন। যেমন সেল, ময়েল, এনএমডিসি, কেআইওসিএল, এমএসটিসি। তো এই যে ময়েল যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের একটি কেন্দ্রীয় সংস্থা। এখানের মধ্যে একটা আরটিআই এর মাধ্যমে আমরা কি জানতে পেরেছি সেটা চলুন আমি আপনাদেরকে এই পিডিএফ ফাইলটা পড়ে একবার বলে দিই। আর আপনারা যদি জানেন না যে সেল ছাড়াও আলাদা স্টিল প্ল্যান্টও রয়েছে আমাদের ভারতবর্ষের মধ্যে, তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিন্তু এটা স্পষ্ট হয়ে যাবে। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। এবং আপনারা যদি চ্যানেল নতুন এসেছেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অলে ক্লিক করে দিন। আমরা এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনে নিয়ে আসবো। চলুন আমি আপনাদেরকে যে আরটিআই অ্যাক্টের রিপ্লাইটা আছে সেটার একটা ফাইলটা আমরা দেখিয়ে দিই। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে ময়েল লিমিটেড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং। এটাও কিন্তু স্টিল মিনিস্ট্রির দ্বারা কিন্তু রেগুলেট করা হয়, ভারত সরকার কা উপক্রম। এবার এখানে কি বলা হয়েছে দেখুন, এই আরটিআই যেটা ফাইল করা হয়েছিল সেটা আমরা ফাইল করেছিলাম 7 তারিখ 8 মাস 2026-এ। তো এটার রিপ্লাইটা খুব জলদি আমাদের কাছে চলে এসেছে। তার মধ্যে দেখুন এখানে কি লেখা রয়েছে, দেখুন এখানে এটা খুব মানে স্পষ্ট করে বড় ভাবে লিখে দিয়েছে। এখানে আপনাদের যেমন পয়েন্ট নাম্বার 3, ডেফিনেশন of appropriate government under the new wage code is enclosed as annex 1 এ দেওয়া রয়েছে। এবার এখানে কি বলা আছে দেখুন, appropriate government under the new wage code 2019 for ময়েল লিমিটেড is central government। দেখুন সেন্ট্রাল গভর্নমেন্ট রুল করে এখানে কিন্তু রেগুলেট করেছে। এবার এখানে আর কি বলেছে দেখুন, অ্যানেক্সারে এখানে দ্য গ্যাজেট অফ ইন্ডিয়া এক্সট্রাঅর্ডিনারি, এটা ভারত সরকার যে রাজপত্র সেখানে মধ্যে বলা রয়েছে। এখানে বলা রয়েছে ডেফিনেশনস ইন দিস কোড আনলেস দ্য কনটেক্সট আদারওয়াইজ রিকোয়ার্স অ্যাকাউন্টিং ইয়ার মিনস দ্য ইয়ার কমেন্সিং অন দ্য ফার্স্ট ডে অফ এপ্রিল। দেখুন প্রত্যেক বছর যে অ্যাকাউন্টিং ইয়ারটা সেটা ফার্স্ট এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত কিন্তু করা হয়ে থাকে। এটা এখানে একটা পয়েন্ট। এবার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অ্যাডভাইজারি বোর্ড মিনস দ্য সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড। দেখুন সেন্ট্রাল অ্যাডভাইজারি যে বোর্ড রয়েছে সেটা কনস্টিটিউটেড আন্ডার সেকশন 52, সেটা আন্ডার সেকশন 52 দ্বারা কিন্তু রেগুলেট করে। আবার দেখুন এগ্রিকালচারাল ট্যাক্স, ইনকাম ট্যাক্স সেটাকে লেভাই করে, যে এগ্রিকালচার থেকে আমরা কোনো ইনকাম করছি সেটাও কিন্তু বলা হয়েছে। আর এখানে যেটা আমরা দেখছি সেটা এখানে কি বলেছে দেখুন, অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট মিনস ইন রিলেশন টু অ্যান এস্টাবলিশমেন্ট ক্যারিড আউট অন বাই or under the authority of central government। দেখুন একটা এস্টাবলিশমেন্ট যেটা কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো এস্টাবলিশমেন্ট, যেমন হতে পারে রেলওয়েজ, হতে পারে মাইন্স, হতে পারে অয়েল ফিল্ড, হতে পারে মেজর পোর্টস, হতে পারে এয়ার ট্রান্সপোর্ট সার্ভিস, হতে পারে টেলিকমিউনিকেশন, হতে পারে ব্যাংকিং, হতে পারে ইন্স্যুরেন্স সেক্টর, হতে পারে কোম্পানি অর এ কর্পোরেশন অর আদার অথরিটি এস্টাবলিশড। ওটা সেটা কর্পোরেশন হতে পারে কিংবা আদার অথরিটি যারা এস্টাবলিশ করে সেটা হতে পারে বাই সেন্ট্রাল অ্যাক্ট, কোনো একটা কেন্দ্রীয় রুল দ্বারা সেটা হয়তো নির্মিত হয়েছে, অথবা সেন্ট্রাল পাবলিক সেক্টর আন্ডারটেকিংস বা সিপিএসসি যেগুলো রয়েছে, যেমন সেল। তারপর সিপিএস এর মধ্যে যদি আরো কথা বলি তাহলে ডিএফসিসিআইএল, যেমন রেলের একটা রয়েছে, রেলের মধ্যে রয়েছে ডিএফসিসিআইএল, এটা হচ্ছে একটা পিএসইউ। এবার এখানে আর কি বলা হয়েছে, সেন্ট্রাল পাবলিক সেক্টর আন্ডারটেকিংস অটোনমাস বডিজ ওন্ড অর কন্ট্রোল বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। হয়তো সেন্ট্রাল গভর্নমেন্ট সেটাকে ওন করছে কিংবা কন্ট্রোল করছে, দুটোর মধ্যে একটা। ইনক্লুডিং এস্টাবলিশমেন্ট অফ কন্ট্রাক্টরস, ইনক্লুডিং সেই কন্ট্রাক্টর যারা ওখানে কাজ করাচ্ছে সে তাদের জন্য কিন্তু এটা প্রযোজ্য। ফর দ্য পারপাস অফ সাচ এস্টাবলিশমেন্ট, সেই এস্টাবলিশমেন্টের যেগুলো পারপাস সেটা কর্পোরেশন অর আদার অথরিটি, সেগুলো কর্পোরেশন অথবা আদার অথরিটি যেগুলো রয়েছে, সেন্ট্রাল পাবলিক সেক্টর আন্ডারটেকিং সিপিএসইউ, সাবসিডিয়ারি কোম্পানি যেগুলো রয়েছে সেগুলো, অটোনমাস বডিজ যেগুলো অটোনমাস বডি রয়েছে সেটাও, অ্যাজ দ্য কেস মে বি দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। এখানে স্পষ্টভাবে বলেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, অ্যাজ দ্য কেস মে বি দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট এইখানে এই যে ময়েলের মধ্যে যে যারা ওয়ার্কাররা কাজ করছে, যারা ঠিকাদার শ্রমিক হিসেবে কাজ করছে, তাদের জন্য কন্ট্রাক্টররা কিন্তু সেন্ট্রাল ওয়াইজ পাবে, আর সেন্ট্রাল ওয়াইজে ওয়ার্কারদেরকেও দিতে হবে। এটা এখানে খুব সহজভাবে এটা কিন্তু বোঝা যাচ্ছে। ইন রিলেশন টু অ্যান এনি এস্টাবলিশমেন্ট দ্য স্টেট গভর্নমেন্ট। দেখুন এছাড়াও যদি যেটা স্টেট গভর্নমেন্ট রান করছে সেটা স্টেট গভর্নমেন্ট দ্বারা কিন্তু রেগুলেট হবে। আর কোম্পানি মিনস দ্য কোম্পানি অ্যাজ ডিফাইন্ড ইন ক্লজ 20 অফ সেকশন 2 অফ দিস কোম্পানিজ অ্যাক্ট 2013। এটা কিন্তু রাজ্য সরকারের জন্য। আর কন্ট্রাক্টর ইন রিলেশন টু অ্যান এস্টাবলিশমেন্ট মিনস আ পারসন হু আন্ডারটেক্স। দেখুন একটা কন্ট্রাক্টর মানে কি, সেই পার্সনটা যে কোম্পানিটা চালাচ্ছে, আন্ডারটেকিংস টু প্রডিউস আ গিভেন রেজাল্ট ফর দ্য এস্টাবলিশমেন্ট আদার দেন দ্য সাপ্লাই অফ গুডস অর আর্টিকেলস অফ ম্যানুফ্যাকচার টু সাচ এস্টাবলিশমেন্ট থ্রু কন্ট্রাক্টর লেবার। দেখুন থ্রু কন্ট্রাক্টর লেবার মানে কন্ট্রাক্ট নিজের কোম্পানির হাতে রেখেছে, সেগুলো থেকে পেমেন্ট করছে, সেইভাবে সেই জিনিসটা চালাচ্ছে, কাউকে কাজকে কমপ্লিট করে দিচ্ছে, জব কন্ট্রাক্ট মেবি। দেখুন সাপ্লাইজ কন্ট্রাক্ট লেবার ফর এনি ওয়ার্ক অফ দ্য এস্টাবলিশমেন্ট
অ্যাজ mere human resource and includes a subcontractor, এবং সেখানে কোনো যদি সাবকন্ট্রাক্টর আছে সেটাও কিন্তু। আবার দেখুন, contract labor means a worker who shall be deemed to be employed or in connection with the work of an establishment when he is hired or in connection with such work through a contractor with or without the knowledge of the principal employer. দেখুন, কন্ট্রাক্টর লেবার মানে কাদেরকে বলা হচ্ছে? কোন একটা কন্ট্রাক্টর কোন একটা ওয়ার্কারকে হায়ার করলো, এবার সে তাকে কোনো একটা জায়গাতে কাজে ঢুকিয়ে দিল, সেখানে সে কাজ করছে। এইবার সে জানেই না যে তার মেন এমপ্লয়ারটা কে। সে যদি জানে যে তার মেন এমপ্লয়ার কে, তাহলে তো সে প্রশ্ন করতে পারে আর সে জানতে চাইবে। তো এটাই হচ্ছে কথা। এরপর এখানে আরেকটা কি বলা রয়েছে দেখুন, ইনক্লুড দ্য ইন্টারস্টেট মাইগ্রেন্ট ওয়ার্কার। এবার এখানে ইন্টারস্টেট মাইগ্রেন্ট ওয়ার্কারও থাকে অনেক সময়, বাট ডাজ নট ইনক্লুড আ ওয়ার্কার other than part-time employee। দেখুন, পার্ট টাইম এমপ্লয়ীদেরকে এখানে কিন্তু ধরা হয় না। is regularly employed by a contractor for any activity of his establishment and his employment is governed by mutually accepted standards of the conditions of employment। দেখুন, যে সে রেগুলারলি কাজ করছে কোনো কন্ট্রাক্টরের আন্ডারে, কোনো অ্যাক্টিভিটি করছে, সেটা কোনো একটা পার্টিকুলার এস্টাবলিশমেন্টের জন্য করছে, মানে একটা পার্টিকুলার জায়গাতে করছে, সেটা অ্যাকসেপ্ট করবে স্ট্যান্ডার্ডস অফ দ্য কন্ডিশনস অফ এমপ্লয়মেন্ট, সেগুলো ইনক্লুডিং এঙ্গেজমেন্ট অন পার্মানেন্ট বেসিস। আবার দেখুন, গেটস পিরিয়ডিক্যাল ইনক্রিমেন্ট বা ইন দ্য পে, সোশ্যাল সিকিউরিটি কভারেজ, মানে পিএফএস এ যাদের রয়েছে কিছু ইনক্রিমেন্ট পাবে বছরে, কিছু কন্ট্রাক্টর নিজে তথ্য দিতে পারে, ওয়েলফেয়ার অ্যালাউন্স যেগুলো রয়েছে সেটাও। আচ্ছা, এরপর রয়েছে কোঅপারেটিভ সোসাইটিজ। এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন, কোঅপারেটিভ সোসাইটিজ means a society registered under deemed to be registered under the Cooperative Societies Act। তো কোঅপারেটিভ সোসাইটি যেগুলো রয়েছে তাদের উপর কিন্তু প্রযোজ্য হতে পারে। আর এনি আদার ল মে বি টাইমিং বিন ফোর্স ইন দ্য স্টেট। এটা স্টেটের জন্য কিন্তু স্টেট রুল চলবে। কর্পোরেশন means the any body corporate established by or under any central act or state act but does not include a company or cooperative society। কোন একটা কর্পোরেশন রয়েছে, সেই কর্পোরেশনটা সেন্ট্রাল অ্যাক্ট অথবা স্টেট অ্যাক্ট দ্বারা রেগুলেট করা হচ্ছে, বাট ডাজ নট ইনক্লুড আ কোম্পানি, কিন্তু সেটা কোনো কোম্পানি নয় বা কোনো কোঅপারেটিভ সোসাইটি নয়, সেটাও কিন্তু প্রযোজ্য। দেখুন, এখানে ডাইরেক্ট ট্যাক্সের কথা বলা হয়েছে, তারপরে এনি ট্যাক্স চার্জেবল আন্ডার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। এতটা। এই ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেলটি রয়েছে সেটাকে অলে ক্লিক করে দিন। আমরা এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী নিয়ে আসবো। আজকে মাত্র এতটাই, ধন্যবাদ।